হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, আজকে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম গল্পকথায় জিকেতে। আর আজকে গল্পকথায় জিকেতে যে নতুন টপিক সেটা হচ্ছে কোণারকের সূর্য মন্দির। কোণারকের সূর্য মন্দিরকে একটা সময় ডাকা হতো ব্ল্যাক প্যাগোডা নামে। কি এই রহস্য? সূর্য মন্দির যারা পুরীতে ঘুরতে গেছো, জগন্নাথ মন্দির দর্শন করেছো, তার আশপাশ দিয়ে কোণারকের সূর্য মন্দির দেখোনি এরকম কম মানুষই আছে। এই সূর্য মন্দির নিয়ে কিন্তু ইতিহাসের পাতায় পাতায় অনেক রহস্য লুকিয়ে রয়েছে এবং ভারতবর্ষের যে আর্ট অ্যান্ড কালচার তার অনেক গল্প লুকিয়ে রয়েছে। আজকের গল্পতে জিকেতে আমরা কোণারকের সূর্য মন্দির সম্বন্ধে জেনে নিই। প্রথমত, এই কোণারকের সূর্য মন্দির এই নামটা কোত্থেকে আসছে। দেখো, কোণারকের সূর্য মন্দির যদি ইতিহাস ঘাটাঘাটি করা যায়, অনেকেই জানো যে কোণারক যখন তোমরা সূর্য মন্দিরের কাছে যাও তখন সরকারের তরফ থেকে সেখানকার মন্দির সম্বন্ধে একটি ছোট্ট ইন্ট্রোডাকশান দেওয়া হয়, শর্ট ফিল্ম টাইপের ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়। যদি ঠিকঠাকভাবে তোমরা দেখাদেখি করো তাহলে দেখবে বলা হয় যে 1300 শতাব্দীর কাছাকাছি, 1300 সেঞ্চুরির কাছাকাছি নাকি ভারতবর্ষের এই উৎকল রাজ্য বা উড়িষ্যা রাজ্যতে একটা একটা রাজবংশ বসবাস করত, যার নাম হচ্ছে গঙ্গা বা গঙ্গ রাজবংশ। সেই গঙ্গ রাজবংশের যিনি রাজা ছিলেন নরসিংহ দেব, তিনি 1255 খ্রিস্টাব্দে নাকি তিনি উড়িষ্যার যে পুরী জেলা রয়েছে সেই পুরী জেলাতে কোণারক শহরে এটি তিনি তৈরি করছেন। এবার এই কোণারক শহরটাতে তিনি আশপাশ থেকে, তোমরা জানো পার্শ্ববর্তী এলাকায় যে খন্দগিরি, উদয়গিরি, যে ইস্টার্ন ঘাট পর্বতমালা রয়েছে এবং মালভূমি অঞ্চল রয়েছে, সেখান থেকে বড় বড় পাথর নিয়ে এসে একটা গোটা বড় পাথর দিয়ে 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 একটা মন্দিরের স্ট্রাকচার তৈরি করা হয়েছিল। তো এই মন্দির কমপ্লেক্সটি একটা বিশাল রথ টাইপের, দেখতেই পাচ্ছ, যেন দেখে মনে হয় যেটা বিশাল বড় রথের ওপর এই মন্দিরটা দাঁড়িয়ে রয়েছে। যদিও যদি খুব ভালো করে দেখা যায় এবং ইতিহাসের পাতা উল্টানো যায় তাহলে দেখা যায় যে আজকে যে কোণারক মন্দির আমরা দেখি সেটা কিন্তু আসল কোণারক মন্দির নয়। সেটা আসলে কোণারক মন্দিরের সামনের দিককার নাট মন্দির। আসল যে কোণারক মন্দির সে নাকি বালির তলায় মিশে গেছে দীর্ঘদিন ধরে থাকতে থাকতে এবং অযত্নে বা বিভিন্ন রকম বৈদেশিক আক্রমণে। সেগুলো কি আমরা দেখব একটু পরে। এবার এই যে মূল যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারটা দেখতে কিন্তু পরিষ্কারভাবে একটা রথ শেপের রয়েছে এবং এই যে মন্দিরটার যে স্ট্রাকচার সেটা এতটাই উন্নত মানের, ঐতিহ্যশালী, সেটা কিন্তু বর্তমানে 7খানা যে বিস্ময়কর জায়গা রয়েছে ভারতের, তার মধ্যে একটি অন্যতম লিস্টেড জায়গা। তো এই জায়গাটা কোথায় অবস্থিত স্যার? আমরা প্রত্যেকে জানি যে পুরী জেলার মধ্যে অবস্থিত। যদি তোমরা আমাদের উড়িষ্যার ভুবনেশ্বর শহর থেকে যাও তাহলে 65 কিলোমিটার দূরে পাওয়া যায়। আর পুরীর যে মন্দির, জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দির থেকে কিন্তু মাত্র 35 কিলোমিটার দূরে গেলেই এই কোণারকের সূর্যদেবের মন্দির পাওয়া যায়। এই কোণার্ক নামটার মধ্যেও কিন্তু রহস্য রয়েছে। কোণার্ক নামটার মধ্যে দুটো সন্ধি বিচ্ছেদ করে জায়গা পাওয়া যায়, একটা কোণা আর একটা হচ্ছে অর্ক। অর্ক মানে কি? অর্ক মানে হচ্ছে সূর্যদেব, আর কোণা মানে একটা অ্যাঙ্গেল, একটা জায়গা, একটা কোণ। অর্থাৎ এই যে ভারতবর্ষের যে উপকূলবর্তী অঞ্চল, মানে পূর্ব দিককার যে অঞ্চল, এই রকম একটা কোণাতে যেখানে প্রথম সূর্যের আলো এসে পড়ে, সেই জায়গাটাকে তাকে নামকরণ করা হচ্ছে কোণার্ক। ঠিক আছে? তো এই জায়গাটাকে ইউরোপিয়ন যখন বণিকরা আসছে, যখন ভারতবর্ষের পূর্ব দিকের উপকূলগুলোতে যখন ইউরোপীয় বণিকরা আসছে, তখন এই পাথরটা দেখতে কালো রঙের ছিল এবং তাকে এই ইউরোপীয় বণিকরা এই মূল স্মৃতিস্তম্ভটাকে বলতো ব্ল্যাক প্যাগোডা বা কালা প্যাগোডা বলতো। আর অন্যদিকে একটু দূরবর্তী জায়গায় যে পুরীর যে মন্দির রয়েছে জগন্নাথ দেবের মন্দির, তাকে বলতো হোয়াইট প্যাগোডা বা সাদা প্যাগোডা বলা হতো। ঠিক আছে? এই কোণার্ক মন্দিরটা যে মেন ভিত্তিস্তম্ভ, অর্থাৎ যে বিমগুলো রয়েছে, সেই বিমগুলো কিন্তু পাথরের নয়। সেই বিমগুলো আবার মজার ব্যাপার, সেটা হচ্ছে লোহা দিয়ে তৈরি করা হয়েছে। অর্থাৎ আর্ট অ্যান্ড কালচারের কিন্তু অদ্ভুত সমন্বয় করা হয়েছে, যেখানে ইঞ্জিনিয়ারিং এবং যে শিল্প, যে স্থাপত্য ভাস্কর্য, ভারতবর্ষের স্ট্রাকচার, সেখান থেকে কিন্তু তার একটা মেলবন্ধন করে দেওয়া হয়েছে। তো মন্দিরটি কীভাবে তৈরি হচ্ছে তার পেছনে আবার দুই রকম মত রয়েছে। বলা হচ্ছে, একটু আগে বললাম যে গঙ্গা রাজবংশ, গঙ্গ রাজবংশ, সেই রাজবংশের শাসকরা নাকি যখন বিভিন্ন দিকে
জয়লাভ করতেন, একটা সময় নাকি তারা বঙ্গপ্রদেশে জয় করেছেন, বঙ্গপ্রদেশ বলতে আজকের বাংলা, যখন বাংলা জয় করছেন তখন থেকে তারা নাকি স্মৃতি হিসাবে এই চন্দ্রভাগা নদীর তীরে তারা এই মন্দির স্থাপন করছে, চন্দ্রভাগা নদীর তীরে এই মন্দির স্থাপন করছে বাংলা জয়ের স্মারক হিসাবে। কবে এটা? 1255 সালে। কিন্তু এর পেছনেও আরও অনেকগুলো রহস্য রয়েছে। বলা হয় যে শ্রীকৃষ্ণের সঙ্গে নারদমুনি এবং শ্রীকৃষ্ণের সন্তান শাম্ব এবং তার সঙ্গে সূর্যদেবের জন্য তার রূপ ফিরে পাওয়ার জন্য সূর্যদেবের কাছে যে আকুল প্রার্থনা, এই নিয়ে কি সূর্যদেবের জন্য এক মন্দির স্থাপনা করা হয়, এটাও কিন্তু মাইথোলজির একটা পার্ট। তো যাই হোক, যদি আমরা মন্দিরের স্ট্রাকচার চলে আসি, যে মন্দিরটা দেখতে কেমন, তার খুঁটিনাটি বিষয়বস্তুগুলো কী, তাহলে দেখতে পাবো যে মন্দিরের সামনে একটা নাট মণ্ডপ আছে, যেটা মূলত এখন আমরা দেখতে পাই, যেটাকে আমরা মূলত বলে থাকি সূর্য মন্দির, যেটাকে এখন বর্তমানে কোনারক মন্দির বলছি। মূল মন্দির কিন্তু বালির তলায় দেবে গেছে। তো এই যে নাট মন্দিরটা, তার স্ট্রাকচার দেখো, যারা মূলত সিভিল সার্ভিসের পড়াশোনা করছো তারা জানোই যে ভারতবর্ষের আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কিন্তু এই জিনিসগুলো পড়তে হয়। তো হোয়াট এভার, তো ভারতবর্ষের এই নাটমণ্ডপটা, এই মন্দিরের যে নাটমণ্ডপটা, কোনারকের যে মন্দিরের নাটমণ্ডপটা, সেখানে আসলে দেবদাসী প্রথা ছিল। দেবদাসী প্রথাটা কী জিনিস? একটা কালে ভারতবর্ষে যারা ব্রাহ্মণ, যারা পুরোহিতগিরি করতেন, তারা তাদের অ্যাসিস্ট্যান্ট যেমন থাকতে হয় অনেক কাজকর্মেই, সেই রকমভাবেই বেশ কিছু নারী বিধবা বা মানে যারা বালিকা, তারা দেবতার উদ্দেশ্যে নিজেদেরকে উৎসর্গ করতো। এবং অনেক সময় দেখা যেত সমাজ ব্যবস্থা তাদেরকে জোর জবস্তি, তারা হয়তো জীবনবোধই তৈরি হয়নি, জীবনের যে নর্মাল যে চাহিদা সেগুলো তাদের পূরণ করার অনেক কিছু দরকার ছিল, তারা হয়তো পূরণ করতেই পারেনি, কারণ সমাজ ব্যবস্থার চাপে তারা দেবতার উদ্দেশ্যে হয়তো বলি হয়ে গেছে। তো হোয়াট এভার, বলি বলতে তাদের মৃত্যু নয়, বরং তাকে দেবতার উদ্দেশ্যে সেই মন্দিরের কাজকর্মের দিকেই তারা অনেক সময় উৎসর্গ করা হতো, তাদেরকে হতো, এবং তাদেরকে এই মন্দিরের সমস্ত দেবতার পুজো আচ্ছা হ্যান ত্যান সমস্ত কিছুতেই তাদেরকে থাকতে হতো। তো দেবদাসীরা এই দেবতার উদ্দেশ্যে এই নাটমণ্ডপে তারা কী করতো, পুজো আচ্ছা করা বা দেবতাকে সন্তুষ্ট করার জন্য তারা অনেক সময় কালচারাল প্রোগ্রাম করতো, নাচ গান, ক্লাসিক্যাল যে ফরমেশনগুলো ছিল সেই পূজা নৃত্য পরিবেশন করতেন এখানে। তো এটাই হচ্ছে নাট মন্দির। এবং সেই নাট মন্দিরের সামনেই আবার পাটে পাটে অনেকগুলো মন্দির ছিল, যেমন ভোগ মন্দির, অন্যান্য গর্ভগৃহ, এই ধরনের মন্দিরগুলো ছিল। তো মূল যে মন্দিরটা, তার হাইট ছিল 857 ফিট। মূল যে মন্দিরটা ছিল তার হাইট হচ্ছে 857 ফুট। তবে বর্তমানে এটা বালির তলায় ডেবে গেছে। এবং এখন মোটামুটি যদি মন্দিরের দেয়ালটাকে মাপামাপি করা যায়, তাহলে মোটামুটি এর হাইট বর্তমানে হচ্ছে 200 ফুট। এবং এই মন্দিরটা যে 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 শিল্পরীতি মেনে তৈরি করা হয়েছে, সেই শিল্পরীতিটা কি, উড়িয়ার যে কালচার এবং দ্রাবিড়ীয় যে সভ্যতা, দ্রাবিড়ীয় যে স্থাপত্য রীতি রয়েছে, আমরা মহাবলীপুরম মন্দিরে দেখতে পাই বা অন্য দিকে দেখতে পাই। আমরা জানি যে ভারতবর্ষের দুখানা মন্দির স্ট্রাকচার রয়েছে, একটা হচ্ছে নাগাড়া মানে উত্তর ভারত, আর একটা হচ্ছে দ্রাবিড়ীয়। এই দ্রাবিড়ীয় এবং উৎকল যে স্থাপত্য রীতি, সেটা কিন্তু এই কোনারকের মন্দিরের জন্য একটা ব্লেন্ড, একটা সংস্কৃতির মিশেল বলা যেতে পারে। এবং সেইখানে একটা বিশাল পাথরের ওপর কাটাকাটি করে একটা বিশাল রথের স্ট্রাকচারে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। এবার এই মন্দির ধ্বংস কি করে হলো স্যার? এই মন্দির ধ্বংসের পিছনে বেশ কিছুগুলো কারণ যদি আমরা ইতিহাস থেকে দেখার চেষ্টা করি, তাহলে দেখতে পাবো। সেটা কি? এক, যখন বাংলাতে সুলতানি আমল চলছে, তখন বাংলার একজন সুলতান সুলেমান খান, তার এক সেনাপতি ছিল যার নাম হচ্ছে কালাপাহাড়। সেই কালাপাহাড় যখন উড়িষ্যাকে আক্রমণ করছে জয়লাভ করার উদ্দেশ্যে, তখন কালাপাহাড়ের আক্রমণে কোনারক মন্দিরের একটা অংশ প্রথমবারের জন্য ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। ঐতিহাসিকরা বলছে, বিশেষ করে উড়িষ্যার যদি ইতিহাস দেখা যায়, তাহলে বলছে যে কালাপাহাড় 1508 সালে এই কোনারক আক্রমণ করছে। 1 নম্বর। পরবর্তীকালে দেখা যাবে যে নরসিংহম নাম আরেকটা মন্তব্য এখানে রয়েছে, বিতর্কিত মন্তব্য, যে এই যে রাজা নরসিংহদেব, তিনিও নাকি কোনো মুসলিম নারীর প্রেমে পড়েছিলেন এবং তাকে বিয়ে করার জন্য তিনি সেই রাজবংশ থেকে টেনে নাকি বহিষ্কৃত হয়েছিলেন, এবং তাই সেই দুঃখে তিনি নাকি তার নিজের তৈরি করা মন্দিরই ধ্বংস করে ফেলেছিলেন। এরকম একটা মতবাদ শুনতে পাওয়া যায়। হোয়াট এভার। আর তৃতীয় যে কারণটা হচ্ছে 1626 সালে, আমরা জানি দেখে, যদি তোমার কোনো দিন এই শিয়ালদা বা হাওড়া থেকে পুরীর দিকে যাও, তাহলে দেখবে একটা স্টেশন পড়ে, তার নাম খুর্দা। তো এই খুর্দার তৎকালীন যে রাজা বা জমিদার বলা যেতে পারে, তার নাম হচ্ছে পুরুষোত্তম দেব।
তার ছেলে বা পুত্র নরসিংহদেব এই সূর্যদেবের বিগ্রহটাকে তিনি যখন ওই জায়গাটাকে জয় করেছিলেন তখন সূর্যদেবের বিগ্রহটা পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে আসেন এবং সেখানে একটা আলাদা করে সূর্য মন্দির তৈরি করেন এবং আলাদা করে একটি চাঁদের মানে চন্দ্রদেবের মন্দির তৈরি করেন। তো স্বাভাবিকভাবেই কোণারকের যে 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 সূর্য মন্দির, সূর্য দেবতাকে নিয়ে যে পুজো আচ্ছা করা হতো তার জৌলুস অনেকটাই কমে যায়। এমনকি কোণারকের নবগ্রহ পথ নামে আর একটা বিশাল প্রস্তরখণ্ড ছিল, সেটাও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরে নিয়ে আসা হয়। তো স্বাভাবিকভাবে কোণারকের সূর্য মন্দিরের যে যে জৌলুস ছিল, যে যে গরিমা ছিল, সেটা কিন্তু এই বিভিন্ন রকম আক্রমণের জন্য অনেকটাই তৎকালীন সময়ে খর্ব হয়ে গেছিল। এছাড়াও আমরা জানি যে ভারতবর্ষের যখন আঞ্চলিক শক্তির বিকাশ হচ্ছে, যখন ইউরোপীয় শক্তিরা ধীরে ধীরে ভারতবর্ষে ঢুকবে, মুঘল সাম্রাজ্যরা তাদের যখন পতন হবে, এরই ফাঁকে যখন বিভিন্ন আঞ্চলিক শক্তির বিকাশ হচ্ছে, তখন কিন্তু মারাঠা শক্তি একটা সময় উত্তর ভারত থেকে একদম বঙ্গোসাগর পর্যন্ত তাদের কিন্তু ক্ষমতা বিস্তার করে ফেলেছিল। তো এই মারাঠা সাম্রাজ্য যখন বিস্তারিত হচ্ছে, যখন মানে তার বিকাশ হচ্ছে, সেই সময় কিন্তু কোণারক মন্দির থেকে প্রচুর পরিমাণে ভাস্কর্য বা প্রস্তরখণ্ড পুরীতে নিয়ে আসা হয়, কারণ পুরী তখন ছিল সেখানকার মেন ঘাঁটি। 1779-এ কোণারক থেকে অরুণ কুম্ভ নামে আর একটা বিশাল বড় স্তম্ভ নিয়ে আসা হয় পুরীর সিংহদ্বারে, মানে পুরী যেখানে ঢুকবে তার এন্ট্রান্স, সেখানে কিন্তু সেই স্তম্ভটাকে বসিয়ে দেওয়া হয়েছিল তার গেটওয়ে হিসাবে। এবং সেই সময় মারাঠা প্রশাসন ছিল এবং কোণারকের নাটমণ্ডপটি অপ্রয়োজনীয় মনে করে ভেঙে ফেলে দিয়েছিল। কোণারকের যে নাটমন্দিরের কথা বলছিলাম সেটা পর্যন্ত ভেঙে ফেলেছিল কারা? এই মারাঠা লোকজন। পরবর্তীকালে এখানে যে সূর্যদেবের যেটুকু পুজো আচ্ছা হতো, যেটুকু গরিমা অল্প বিস্তর রয়েছিল এর আগে অবধি, সেটাও কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং মন্দির যদি পুরোপুরি ভেঙে চুরে বন্ধ হয়ে যায়, তাহলে একটা শুধুমাত্র স্ট্রাকচার ছাড়া আর কিছু থাকে না, লোক সমাগম আর কিছু সে সময় হতো না। এবং এই সময় পরবর্তীকালে দেখা যাবে যে ভারতবর্ষের পূর্ব উপকূলে কী হয়, যে ইউরোপিয়ান লোকজন, ইউরোপীয় বণিকরা তারা আস্তে আস্তে তাদের নিজেদের পাওয়ার বাড়াবার চেষ্টা করে, বাণিজ্য করার চেষ্টা করে। সেটা তো মানে ইতিহাস ঘাটলে আধুনিক ভারতের ইতিহাসে দেখতেই পাই। তো হোয়াট এভার, পর্তুগিজ যখন জলদস্যুরা, পর্তুগিজরা যখন আসছে, তো পর্তুগিজ যারা পাইরেটস জলদস্যু, তারা কিন্তু বারবার করে এটাকে আক্রমণ করছে। কেন করছে? কারণ কোণারক মন্দিরের ওপরে একটা বড় সড়ো লোহার এই যে বিম ছিল বললাম, তো চৌম্বক শক্তিতে যে ম্যাগনেট ছিল, তাতে ওদের ওই মানে নৌকো দাঁড় করাতে খুব সমস্যা হতো এবং কোণারকের যে বন্দর সেটাও এখন মানে ভেঙে চুরে গেছিলো। তো সব মিলিয়ে কী করা হয়েছিল, এই পর্তুগিজ জলদস্যুরা এই মানে যে যে চৌম্বকটা রয়েছে সেই চৌম্বকটাকে কিন্তু তারা ভেঙে চুরে দিয়ে চুম্বকটিকে নষ্ট করে দেওয়ার জন্য এই কোণারকের মন্দিরটাকে আরও বেশি করে ভেঙে চুরে দেয়। এরপর আবার 1800 শতক নাগাদ কোণারক মন্দির তার সকল রকম যে গরিমা সমস্ত রকম হয়ে একরকমভাবে অ্যামান্ডান্ড এলাকাতে পরিণত হয়ে যায়, মানে পরিত্যক্ত অঞ্চল। শুধু কতগুলো পুরো একটা মন্দির, ভাঙাচোরা স্ট্রাকচার রয়েছে, ন্যাচারালি সমস্ত রকমভাবে বন জঙ্গল তৈরি হয়ে যাচ্ছে, কোনো রকমভাবে মানুষ সেখানে আর যাচ্ছে না, জন্তু জানোয়ার হিংস্র পশু প্রাণী সেখানে কিন্তু আশপাশ দিয়ে তৈরি এসে যাচ্ছে, বসবাস করছে। স্বাভাবিকভাবে এখানে ঘন জঙ্গল তৈরি হওয়ার জন্য মন্দিরের যে যে মানুষজনের সমাগম হতো, যে কালচারাল একটা পীঠস্থান ছিল এতদিন ধরে, এত বছর ধরে, সেটা কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যায়। এই মন্দিরটাকে যদি ভালো করে তার স্ট্রাকচার দেখা যায়, যে এই যে মন্দিরটা নষ্ট হয়ে গেল, তাহলে মন্দিরটাতে কী কী জিনিস ছিল। দেখো, সূর্য দেবতা মানেই আমরা জানি যে আমরা যারা হিন্দু ধর্মের লোকজন তারা একটা কল্পনাতে বিশ্বাস করে নিই যে সূর্যদেব মানে তার 7টি সাদা রঙের ঘোড়া থাকবে। 7টি ঘোড়া মানে 7টা দিনের পরিচয় দেবে। 7টা দিন আমরা জানি, সপ্তাহে 7খানা দিন রয়েছে, তো 7খানা দিনেরই পরিচয় দেবে। এছাড়া এই সূর্য মন্দিরটা কিসে তৈরি বললাম? একটা বিশাল বড় রথ আকারে তৈরি, চ্যারিয়েট আকারে তৈরি। তো সেই রথের তোমার চাকা থাকবে, তো এরকম 12 জোড়া বিশাল বিশাল চাকা আছে। এখনও দেখবে কোণারক মন্দিরে গেলে অনেক এসে চাকার সামনে দাঁড়িয়ে ফটো তোলো তোমরা। তো সুতরাং এই 12 জোড়া বিশাল বিশাল, 12 জোড়া বলতে 24টা, ঠিক আছে? তো 12 জোড়া বিশাল চাকার এই পুরো মন্দিরটি নির্মিত হয়েছিল এবং চাকার মধ্যে বেশ কিছু কারুকার্য করা ছিল। যেমন অজন্তা ইলোরার অনেক রকম গুহাচিত্র করা হয়, তেমনভাবে কিন্তু চাকার মধ্যেও এরকম বিভিন্ন রকমভাবে ভারতীয় চারুশিল্প বা কারুকার্য করা ছিল।
প্রতিটি চাকাতে একটা করে সূর্য ঘড়ি ছিল, মানে সময় মাপা করা যেত, সূর্যের অবস্থান থেকে তার ছায়া বুঝে মাপামাপি করা যেত। এবং চাকার ভেতরে যে দাঁড়গুলো ছিল সূর্য ঘড়ি, সেগুলো সময়ের কাঁটা, 8টি দাড়ি মানে অষ্টপ্রহর, মানে এই যে 24 ঘন্টা সেটাকে 3 ঘন্টা 3 ঘন্টা করে ভেঙে নিয়ে পার্টিকুলার 8টা প্রহরে ভাগ করা হতো সেই সময়। এখনও নিখুঁতভাবে সময় জানা যায় এই সূর্য ঘড়ির সাহায্যে, ঠিক আছে। মানে বলা যেতে পারে সূর্যের আলো ছায়ার ওপর ডিপেন্ড করে সময় কাউন্ট করে নেওয়া। এবং এখানে 2টি সিংহের মূর্তিও রয়েছে এবং সঙ্গে সঙ্গে রণহস্তির মূর্তিও রয়েছে। অর্থাৎ এই যে একটু আগে বলা হলো যে গঙ্গ রাজবংশ, তারা যে একজন জাদ্রেল শাসক ছিল, তারা যে আশেপাশের অঞ্চলে যুদ্ধ বিগ্রহ করে সাম্রাজ্য বিস্তার করেছিল, তারই একরকমভাবে প্রতীক বলা যেতে পারে এই হাতি বা সিংহের মূর্তিগুলো। এছাড়াও বিভিন্ন রকম নৃত্যশৈল, বিভিন্ন রকম যে মানে মানবের মূর্তি বা নরনারীর যে সম্পর্কের তার যে সমাজ ব্যবস্থার প্রতিচ্ছবি, সেগুলো কিন্তু ফুটে ওঠে এখানে, ঠিক আছে। এবং প্রতি বছর ডিসেম্বর মাসে এই মন্দির প্রাঙ্গণে একটা বর্তমানে কিন্তু একটা ডান্স ফেস্টিভ্যাল হয়, কোনার্ক ডান্স ফেস্টিভ্যাল। যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো, যারা খবর রাখো, এখানে কিন্তু বড় সড়ো প্রতি বছর ডিসেম্বর মাসে একটা ডান্স ফেস্টিভ্যাল হয় অল ইন্ডিয়া ব্যাপী, ঠিক আছে। এবং সেখানে বহু নৃত্যশিল্পী কিন্তু যারা নৃত্য পছন্দ করেন তারা আসেন এবং পারফর্ম করেন। তো হোয়াট এভার, এই রকম সূর্য মন্দিরে যখন প্রথম সূর্য আলোটা পড়ে, তখন কিন্তু একটা বেদির ওপর থেকে একটা চূড়া পর্যন্ত, বেদির থেকে চূড়া পর্যন্ত এই যে সূর্যের যদি আলো আসে, সেখানে কিন্তু ডাইরেক্ট প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে কিন্তু সেই সূর্যের কিরণ ছড়িয়ে পড়ে। মানে প্রথমবারের জন্য আলোটা আসছে বলেই একে যে কোনাতে প্রথম অর্কবারে সূর্য আসছে, তাকে তো কোনার্ক মন্দির বলে। এখানে কিন্তু বিভিন্ন রকম দেবদেবীরও বর্ণনা করে দেওয়া আছে, যেমন অপ্সরা, কিন্নর, যক্ষ, গন্ধর্ব, বিভিন্ন রকম মানুষ। ইভেন সবথেকে ইম্পর্টেন্ট, তৎকালীন সমাজের যে সমকামিতা, তাকেও কিন্তু স্থান দেওয়া হয়েছে। এছাড়া আর্ট ফর্মগুলো, যেমন ধরো মৃদঙ্গ বাজাচ্ছে এরকম মোহিনী, বীণা বাদনরত মানুষ, মিঠুন মূর্তি, 6 হাতের শিব ঠাকুর, বিভিন্ন রকম আর্ট অ্যান্ড কালচার, মাইথোলজি, মানুষের বিশ্বাস, ভারতীয় সভ্যতা সংস্কৃতির নিদর্শন এখানে পুরোপুরি প্রস্ফুটিত হয়ে রয়েছে। ইভেন মানুষ যে তখন শিকার টিকার করতো এবং জীবনযাপন করতো, তার সমস্ত রকম নিদর্শনই কিন্তু এখানে এই পাথরগুলোর মধ্যে খোদাই করা রয়েছে এবং সেগুলো প্রস্ফুটিত হয়েছে, এবং যেগুলো সুনিপুণ হাতে তৈরি করা রয়েছে। অর্থাৎ এই উৎকল এবং দাবরীয় সভ্যতার যে আর্ট অ্যান্ড কালচার, স্থাপত্যবিদ্যা, তাকে কিন্তু প্রচুর পরিমাণে ঠিকঠাকভাবে কারুকার্য করে নিদর্শিত করা হয়েছে এর মধ্যে, ঠিক আছে। এবং এর মাধ্যমেই এই যে ঘোড়া, এই যে হাতি, এই যে সিংহ, এর মাধ্যমে তখনকার রাজবংশগুলোর যে ক্ষমতা, রাজ পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, সেটাকে কিন্তু সিম্বলাইজ করা হয়েছে। এই রকম ধ্বংসপ্রাপ্ত যে মন্দিরটা মাঝখানে হয়ে গেছিল, শেষ পর্যন্ত জলদস্যুদের হাতে, পর্তুগিজ জলদস্যুদের হাতে, সেই মন্দিরটাকে পুনরায় উদ্ধার করছেন কে? লর্ড কার্জন। হ্যাঁ, লর্ড কার্জন এই 300 বছর ধরে বালির নিচে পড়ে যাওয়া, অনাদরে অবহেলায় নষ্ট হয়ে যাওয়া এই মন্দিরটাকে পুনরায় উদ্ধার করছেন লর্ড কার্জন, তৎকালীন সময় ভারতের বড়লাট, 1904 সালে। এতদিন ধরে কিন্তু মন্দিরটা ওই বালির তলায় বন জঙ্গল হয়ে নষ্ট হয়ে পড়েছিল। এবং এই যে মন্দিরটা যখন তিনি পুনরুদ্ধার করছেন, তখন দেখা যায় যে মূল যে মন্দির ছিল, যেটা মূল সূর্য মন্দির, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। বিপর্যয়ের কারণে মূল সূর্য মন্দির অবলুপ্ত হয়ে যায়। এখন যেটাকে আমরা সূর্য মন্দির হিসাবে দেখি, ঘুরতে যাই, ছবি তুলি, সেই পর্যটন কেন্দ্রটা আসলে কিন্তু আসল সূর্য মন্দির নয়, সেটা বরং প্রথম দিককার নাট মন্দির, যেটা প্রথমেই বললাম, যেখানে দেবদাসীরা তাদের ডান্স পারফর্ম বা তাদের পুজো আচ্ছা বা দেবতাকে তুষ্ট করার জন্য তাদের কালচারাল অ্যাক্টিভিটি করতো, সেটা কিন্তু মূল মন্দির নয়। তো কোণার্কের মন্দিরের এই যে বিভিন্ন রকম নিদর্শনগুলো ছিল, সেগুলো কোথা থেকে জানতে পারছি? আমরা জানতে পারছি যে উড়িষ্যার জাতীয় জাদুঘর যেটা রয়েছে, বা সূর্য মন্দিরের একটা জাদুঘর করা হয়েছে, সেখানে স্টোর করা হয়েছে যে এখানে কী কী জিনিস ছিল। এবং এই মন্দির দেখার জন্য কিন্তু দূর দূর থেকে এখনও এই যে তার যে রহস্য, তার স্ট্রাকচার, তার যে ইতিহাস, কীভাবে সেই সময় একটা বিশাল বড় পাথরকে ভেঙে চুরে তৈরি করলো,
রাজবংশগুলোর যে কী কী মহিমা, একটা কালচারাল ট্রান্সফরমেশন হচ্ছে, কারণ সুলতানি যুগ চলে আসছে, মারাঠা আসছে, ইউরোপিয়ান লোকজন আসছে, এই সমস্ত সময়ের কিন্তু ইতিহাস বা তার সাক্ষী বলা যেতে পারে কোণারকের সূর্য মন্দির। ওকে, তো আজকের টপিক এই অবধি। তোমরা কমেন্টে জানিও এরকমভাবে তোমরা কোন কোন জিনিস নিয়ে আরও আলোচনা করতে ভালোবাসবে বা শুনতে চাইবে তোমরা। আর এখান থেকে তুমি বুঝতেই পারলে যে কোণারকের সূর্য মন্দির কিন্তু কোণার্ক অর্থাৎ যে কোণায় প্রথম সূর্য ওঠে, 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট, যেটা উৎকল স্থাপত্য শিল্প এবং দাবরীয় স্থাপত্য শিল্পের একটা নিদর্শন, এবং এটাকে পুনরুদ্ধার করেছিলেন কে প্রথম ইংরেজ বড়লাট সাহেব, তার নাম হচ্ছে 1904 সালে লর্ড কার্জন। আজকে অবধি থাকলো, পরের দিন পরের টপিক নিয়ে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।